আসসালামু আলাইকুম। তোর লাইসেন্স আছে? লাইসেন্স আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইমরান সরকার ইমু ভাই আমার, অনেকদিন পর আপনাকে লাইভে পেলাম। আপনি বেশিরভাগ সময় আমার ক্লাসের পরে কমেন্ট করেন, আমি দেখি আপনাকে। একটু আগেও দেখলাম আপনার একটা পোস্ট, মাশাআল্লাহ। এগিয়ে যান পলিটিক্যালি, দোয়া করি। সাথে জ্ঞানগত বিষয় একটু রাখতে হবে। আচ্ছা, আমরা শুরু করে দেই। আমরা সময় নেব না, আমরা শুরু করব। লিখেন, আমরা যতটুকু বাকি আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট লিখেন 1 এর ব্যবহার। আমার ধারণা গতকালকে আপনারা বুঝেছেন এবং আমি আপনাদেরকে হচ্ছে যে ক্লিপস থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সলভ করতে দিছি। ভালো লাগছে। গত শুক্রবারে হচ্ছে আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয় এডির একটা এক্সাম ছিল। তো আমাদের স্টুডেন্ট যখন বললো স্যার যে প্রশ্ন সলভ করতে গিয়ে খুব আনন্দ পাইছি এবং যে প্রশ্নগুলো পারছি, যেখানে যে বিষয়গুলো আপনি পড়েছেন খুব আনন্দ পাইছি এবং আপনার কথা মনে হয়েছে। তো যাই হোক, আমার ধারণা গতকালকে আমি যে প্রশ্নগুলো সলভ করতে দিছি, ক্লিপস টোফেলসের আমি জানি না 10 মার্চ পরীক্ষা হবে কিনা, পিএসসি নিবে কিনা। তো হলিক বা নালিক, আমি ক্লিপস টোফেল পুরোটাই আপনাদের সলভ করাবো ইনশাআল্লাহ। সব প্রশ্নগুলোই করাবো ইনশাআল্লাহ। আচ্ছা আসেন, আর সময় না আমি ওয়ালাইকুম আসসালাম, সবার সালাম নিলাম। ওয়ানের ব্যবহারটা আমরা ইতিমধ্যে একবার দেখেছিলাম। ওয়ানের ব্যবহার আপনারা খেয়াল করে দেখেন। ওয়ানের ব্যবহারটা আমরা দেখছি প্রোনাউন চ্যাপ্টারে। সো আমার ধারণা সাউন্ড সিস্টেম ওকে। তাহলে আরেকবার লিখেন ওয়ান অফ। ওয়ানের 3টা ব্যবহার আছে, আমরা দেখব। লিখেন ওয়ান অফ, সেই সাথে লিখেন নাউন প্লুরাল, আর ভার্ব হচ্ছে সিঙ্গুলার। আমার ধারণা এই স্টেটমেন্টের আমি ব্যাখ্যা দিয়েছিলাম, এটা মুখস্থ না। এটা প্রোনাউন চ্যাপ্টারটা একটু খেয়াল করে দেখেন, কেন ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হবে আর কেন ভার্বটা সিঙ্গুলার হবে, এর স্টেটমেন্ট আমি আপনাদের দিয়েছিলাম। মনে আছে কি? মানে প্রোনাউন চ্যাপ্টারটা কি মনে আছে আপনাদের? ইব্রাহিম হুসাইন উস্তাদ, আচ্ছা মাশাআল্লাহ। যারা দিয়েছেন, হোমওয়ার্কটা দিতে বলার উদ্দেশ্য হচ্ছে কিছু না, জবাবদিহিতা নিশ্চিত করা, অন্য কোনো বাধ্যবাধকতা নাকি দিতেই হবে এমনটা না। আপনি স্বাধীন, আপনার দেয়া বা না দেওয়ার অধিকার আছে। এখানে আপনাকে কেউ ধরে বেঁধে পিটাবে না। সো আমি ওয়ান নিয়ে একবার কথা বলেছিলাম, এই ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে বলবেন ইনশাআল্লাহ। প্লিজ একটু রেসপন্স করেন, বা এটা পারবেন কিনা, বা এই সেন্টেন্স এটার আর কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে কিনা আমাকে একটু বলবেন দয়া করে। আচ্ছা, আমরা বলছিলাম সেটা হচ্ছে ওয়ান অফ। ওয়ান অফ এর পরে নাউন সর্বদাই হচ্ছে প্লুরাল হয়। ওয়ান অফ এর পরে নাউন সর্বদাই যেহেতু প্লুরাল হয়, আর এখানে ভার্বটা বলা আছে সিঙ্গুলার, আর এই ভার্বের হেড ওয়ার্ডটা হচ্ছে আপনার ওয়ান। যেহেতু ওয়ান সিঙ্গুলার, কেননা আমরা এই নিয়মের আচ্ছা, আর এখানে বলা আছে দেখেন, এই নিয়মের আমরা গতকালকে শিখলাম যে ফ্র্যাকশন ব্যতীত, আমরা গতকালকে শিখছি দেখেন ফ্র্যাকশন থাকলে, মনে আছে গতকালকে যে বক্তব্যটা ছিল লাস্টে, ফ্র্যাকশন থাকলে ভার্ব নির্ধারিত হবে প্রিপোজিশন এর পরে নাউন বা প্রোনাউন অনুসারে। শেষ। ফ্র্যাকশন থাকলে ভার্ব নির্ধারিত হবে, প্রিপোজিশন এর পরে নাউন বা প্রোনাউন অনুসারে। এটা ছিল হচ্ছে 1%, আর 99% ফ্র্যাকশন না থাকলে ভার্ব নির্ধারিত হবে প্রিপোজিশনের পূর্বের নাউন বা প্রোনাউন অনুসারে। প্রিপোজিশন এর পূর্বের নাউন বা প্রোনাউন অনুসারে
প্রিপজিশন এর পূর্বের নাউন বা প্রোনাউন অনুসারে, এমনটা দেখছিলাম। সো এখানে দেখেন, আপনি এটা খেয়াল করেন, এখানে কিন্তু কোনো ফ্র্যাকশন নাই, কেননা ওয়ান আছে। ওয়ান কিন্তু ভগ্নাংশ না, কমপ্লিট ওয়ার্ড। ওয়ান হচ্ছে কমপ্লিট ওয়ার্ড, এটা কিন্তু ভগ্নাংশ না। সো এই নিয়মটা আমরা প্রোনাউন ক্লাসে একবার দেখেছি, মাশাআল্লাহ। আর এখানে ওয়ান অফ এর জায়গায় থাকতে পারে ইচ অফ, ওয়ান অফ এর জায়গায় থাকতে পারে ইচ অফ, ওয়ান অফ এর জায়গায় থাকতে পারে আইদার অফ, ওয়ান অফ এর জায়গায় থাকতে পারে নেইদার অফ, ওয়ান অফ এর জায়গায় থাকতে পারে ইচ ওয়ান অফ। এই চারজন থাকলেও নিয়মটি অপরিবর্তিত থাকবে। এই চারজন থাকলেও নিয়মটি অপরিবর্তিত থাকবে, এমনটা বলেছিলাম আমরা ইতিমধ্যে, এগুলো দেখছি, মাশাআল্লাহ। তাহলে এটা নিয়ে আজকে আর বেশি কথা বলবো না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেজর বিষয়গুলো শেষ হয়ে গেছে, আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় আছে। তাহলে আলটিমেটলি 2 নম্বর লিখেন, ওয়ান অফ এর আরো দুটো স্ট্রাকচার আছে। লিখেন সাবজেক্ট প্লাস ভার্ব, খুবই গুরুত্বপূর্ণ এই দুটো। ওয়ান অফ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ, নাউন প্লুরাল। ওয়ান অফ বাক্যের যেখানে বসুক নাউন প্লুরাল হবে, প্লাস হু প্লাস ভার্ব প্লুরাল, সাবজেক্ট প্লাস। আচ্ছা, নাউন, যে কোনো নাউন কোন পারসন বলেন তো? যে কোনো নাউন কোন পারসন? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা অনলি প্লাস ওয়ান অফ, দা অনলি প্লাস ওয়ান অফ, প্লাস নাউন হচ্ছে লিখেন প্লুরাল, নাউন সব জায়গায় প্লুরাল, হু প্লাস লিখেন ভার্ব সিঙ্গুলার। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ওয়ান অফ এর গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। এবার একটু খেয়াল করে দেখেন, এবার আছে হচ্ছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এবারকে ভার্বটা প্লুরাল হবে, সিঙ্গুলার না, আর এবারকে ভার্বটা সিঙ্গুলার হবে। পরিবর্তনটা একটু খেয়াল করে দেখেন, পরিবর্তনটা এখানে আছে ভার্ব প্লুরাল, আর এখানে অ্যাড হয়েছে পরবর্তী স্ট্রাকচার, অর্থাৎ প্রথমের সাথে দ্বিতীয় স্ট্রাকচারের পার্থক্য হচ্ছে দা অনলি, আর এখানে হয়ে গেছে দেখেন ভার্ব সিঙ্গুলার। সো এই সামান্য পরিবর্তনটা একটু খেয়াল করবেন সবাই, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটার উপর প্রশ্ন আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটার উপর প্রশ্ন আসে। ক্লিয়ার? আচ্ছা, এই স্ট্রাকচারটা লিখে রাখেন প্লিজ। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ প্লাস নাউন প্লুরাল প্লাস হু প্লাস ভার্ব প্লুরাল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা অনলি প্লাস ওয়ান অফ প্লাস নাউন প্লুরাল প্লাস হু প্লাস ভার্ব সিঙ্গুলার। অর্থাৎ পরিবর্তনের জায়গাগুলো একটু আপনারা খেয়াল করে দেখেন, যে হাউ টু চেঞ্জ, কিভাবে পরিবর্তন হচ্ছে, এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন, কেমন? জাস্ট ব্রিং দ্য চেঞ্জ, পরিবর্তনের জায়গাটা একটু খেয়াল করবেন সবাই। আচ্ছা, তাহলে উদাহরণ লিখতে পারেন সবাই, উদাহরণ লিখতে পারেন। লিখেন মাশরাফি is one of the players. Mashrafi is one of the players. Mashrafi is one of the player who goes to Rangpur. Mashrafi, আর 2 নম্বর লিখেন উদাহরণ, 2 নম্বর লিখেন Mashrafi is the only one of the players who goes to Rangpur. Tolen, please. Who goes to Rangpur. আচ্ছা, তোলা হলে একটু উত্তর করবেন। মাশরাফি জাস্ট মেলাবেন, আপনি ভালো করেই জানেন ভার্বের মধ্যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। গো হচ্ছে প্লুরাল ভার্ব, এটা আপনি জানেন, আর গোজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। সেম, গো হচ্ছে প্লুরাল ভার্ব, আর এই গোজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এটা মূলত থার্ড পারসনের জন্য প্রযোজ্য।
এটা আপনি ভালো করে জানেন। সো রাইট ডাউন। এখন বলেন কি হবে প্রথমটা? মাশাআল্লাহ, আব্দুল হানিফ ভাই আপনার অ্যান্সারটা রাইট। থ্যাঙ্কস আ লট। শিওর, থ্যাঙ্কস আ লট ফর ইওর কন্ট্রিবিউশন টু মেক এ কমেন্ট। এন্ড এক নাম্বারটা গোলস হবে, খেয়াল করে দেখেন। ভার প্রথমটা হবে ভার প্লুরাল। প্রথমটা হবে ভার প্লুরাল। ভার প্লুরাল মানে হচ্ছে আপনার গো। প্রথমটা হবে ভার প্লুরাল মানে হচ্ছে গো। প্লেয়ার্স হবে, প্লেয়ার্স, প্লেয়ার্স হবে, এস হবে ওয়ান অফ এর পরে, ওয়ান অফ এর পরে, ওয়ান অফ এর পরে বাক্যে যেখানেই থাক ওয়ান অফ এর পরে নাউন অবশ্যই প্লুরাল। সেটা তো বুঝতেছেন, আনইনটেনশনাল মিস্টেক। সেটা তো কমেন্ট করার দরকার নেই। আচ্ছা, আপনারা অ্যাংরি রিয়েক্ট দেন, দেখি ইচ্ছা করে দেন। আর এরপরে 2 নম্বর স্ট্রাকচার হচ্ছে ভার্ব সিঙ্গুলার। সিঙ্গুলার মানে হচ্ছে কিন্তু গোস। 2 নম্বর ভার্ব সিঙ্গুলার, সিঙ্গুলার মানে হচ্ছে গোস। এখনো ভার্ব সিঙ্গুলার প্লুরাল যদি না বোঝেন তাহলে আসলে এটা অত্যন্ত দুঃখজনক। ভার্ব সিঙ্গুলার প্লুরাল যদি না বোঝেন এটা অত্যন্ত দুঃখজনক, অমানবীয় না, অমানবীয়। আচ্ছা লিখেন অবাস্তব, লিখেন অবাস্তব কল্পনা বোঝাতে, লিখেন অবাস্তব কল্পনা বোঝাতে সেকেন্ড, সেকেন্ড কন্ডিশনালে, সেকেন্ড কন্ডিশনালে অবাস্তব কল্পনা বোঝাতে সেকেন্ড কন্ডিশনালে সকল, সকল পার্সন এর সাথে, সকল পার্সনের সাথে অয়ার বসে। অবাস্তব কল্পনা বোঝাতে সকল পার্সনের সাথে অয়ার বসে। আচ্ছা লিখেন আই উইশ, আই ড্যাশ ইউ। অপশন এ ওয়াজ, অপশন বি ওয়ার। অপশন এ ওয়াজ, অপশন বি ওয়ার। আচ্ছা এবার ছোট্ট করে একটা প্রশ্ন করি, বলতে পারেন এই যে ইউটা দেখতেছেন, ইউ এটা সাবজেক্টিভ ফর্মে আছে না অবজেক্টিভ ফর্মে আছে? বলতে পারেন এনিওয়ান প্লিজ? যে ইউটা দেখতেছেন, ইউটা এটা কি সাবজেক্টিভ ফিগারে আছে না অবজেক্টিভ ফিগারে আছে? ইউটা কি সাবজেক্টিভ ফিগার আছে না অবজেক্টিভ ফিগার আছে? বলেন কোন ফিগারে আছে? Anyone write down the answer? আচ্ছা বায়োমেট্রিগ্রাফি ভাই আমার, থ্যাঙ্কস আ লট। রঞ্জু ইসলাম, আচ্ছা তাহেরা, আহা ইউটা অবজেক্ট না, আমরা পড়েছি প্রোনাউন ক্লাস। এখানে যদি আমি অয়ার বসাই, আই ওয়ার ইউ, আমরা সবাই জানি অয়ার হচ্ছে বিভাগ, অয়ার হচ্ছে বিভাগ, আর বিভাগের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে 3টি জায়গায়, তার মধ্যে একটা হচ্ছে বিভাগ, একটা হচ্ছে বিভাগ। কথা বুঝছেন? প্রোনাউন এইভাবে প্রশ্ন দিতে পারে, আই উইশ, আই উইশ, আই ওয়ার, আই ওয়ার, হি অবলিক হিম, আই উইশ, আই ওয়ার, হি অবলিক হিম। কিভাবে হবে বলেন? তাড়াহুড়া করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কমপ্লিটলি লস। ভাবতে হবে। প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। তাহলে ইশ, আই উইশ, আই ওয়ার হি, হি এর তো অবজেক্ট আর সাবজেক্ট আলাদা, তাই এটা শনাক্ত করা সহজ। কিন্তু ইউ এর সাবজেক্টের ফিগারও যা, ইউ এর অবজেক্ট ফিগারও তাই। এটা তো শনাক্ত করবেন আপনি পজিশন দিয়ে, ফিগার দিয়ে না। এটা তো শনাক্ত করবেন আপনি পজিশন দিয়ে ভাই, ফিগার দিয়ে না।
কথা বলছেন নাই? সো এরকম হলে হবে না, হ্যাঁ, হুজুগে হবেন না। আচ্ছা, লাস্ট নিয়ম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আপনি মাস্টার বই খুলে দেখবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যা দেয়া আছে আমি একটা সিঙ্গেল নিয়মও বাদ দেই নাই। বাস্তবতা, মাস্টার বই যতগুলো নিয়ম দেয়া আছে আই ডোন্ট মানে কি বলবো এক্সক্লুড এনি সিঙ্গেল রুলস। আচ্ছা, লিখেন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বাক্যে সাবজেক্ট হিসাবে বসতে পারে না। এটা চিরন্তন বক্তব্য। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বাক্যে সাবজেক্ট হিসেবে বসতে পারে না। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বাক্যে সাবজেক্ট হিসেবে বসতে পারে না। আচ্ছা, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বাক্যে সাবজেক্ট হিসেবে বসতে পারে না। খেয়াল করেন, এর পরেও যদি বসে ঘাটটা, এর পরেও যদি বসে সেক্ষেত্রে ভার্ব নির্ধারিত হবে। ভার্ব এর পরবর্তী নাউন বা প্রোনাউন অনুসারে। ভার্বের পরবর্তী নাউন বা প্রোনাউন অনুসারে। ভার্বের পরবর্তী নাউন বা প্রোনাউন অনুসারে। অর্থাৎ মূল বক্তব্য হচ্ছে, মূল কথা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সাবজেক্ট এর অবস্থানে বসলে সাবজেক্ট থাকে মূলত ভার্বের পরে। এটা হচ্ছে মূল বক্তব্য। কথা বলছেন? সহজ একটা উদাহরণ দিয়ে শুরু করি, এরপরে কঠিন উদাহরণে যাচ্ছি। There is /are a school in our village. There is /are a school in our village. There is /are a school in our village. আচ্ছা, কোন কথা আমি আপনাকে অনেকবার বলেছি, সেটা হচ্ছে দেয়ার। বাক্যের শুরুতে থাক আর শেষে থাক, আমরা সাবজেক্ট ভার্ব আমরা আইডেন্টিফিকেশনে দেখেছি। দেয়ার হচ্ছে অ্যাডভার্ব। খেয়াল করে দেখেন, দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। দেয়ার যদি অ্যাডভার্ব হয় তাহলে এখানে ইজ অথবা আর, এটা হচ্ছে তো ভার্ব, রাইট? এটা ভার্ব। দেয়ার অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব কখনোই সাবজেক্ট হতে পারে না। সহজ কথা, অ্যাডভার্ব কখনোই সাবজেক্ট হতে পারে না। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে বা হেড ওয়ার্ড হচ্ছে এই স্কুল। এটা হচ্ছে সাবজেক্ট বা বলতে পারেন হেড ওয়ার্ড। এটা হচ্ছে সাবজেক্ট বা হেড ওয়ার্ড। তাহলে এই স্কুল এই ফিগারটা হচ্ছে সিঙ্গুলার। এই স্কুল এই ফিগারটা হচ্ছে সিঙ্গুলার, আর এই স্কুল সিঙ্গুলার, তাই অবশ্যই কি হবে? ইজ হবে, রাইট? এটাই বাস্তবতা। আচ্ছা, এই স্কুল হচ্ছে সিঙ্গুলার, তাহলে ইজ হবে। আচ্ছা, আমি যদি তোলা হয়েছে কিনা বলেন, চা খাবেন? ঢেলে দেই? পরিবেশটা শান্ত না? আশেপাশে কোনো হইচই আছে? আচ্ছা, আজকে ডেইলি স্টার পড়তে গিয়ে ভালো লাগলো যে মগে আমরা চাটা পানিটাই খাই। এই মগ মানে হচ্ছে লুণ্ঠন করা, হঠাৎ করে লুণ্ঠন করা। মগ উচ্চারণটা হচ্ছে মাগ, রাইট? সো একটু কমেন্ট করেন, মাগ, লুণ্ঠন করা, মাগ, লুণ্ঠন করা। হ্যাঁ, আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন। থ্যাঙ্কস আ লট বোয়া, চা দেওয়ার জন্য ধন্যবাদ বোয়া। পৃথিবীতে এমন এমন জায়গা আছে মানুষ খুব অসহায়, চাইলেও অনেক এক্সপ্রেশন দিতে পারে না। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন প্লিজ। ইয়েস, মগ মানে লুণ্ঠন করা। এটা আজকে ডেইলি স্টারে আমি আপনাকে দেখাচ্ছি। ওই যে আপনি এটা প্রতিবেদন দেখছেন কিনা, ঢাকাতে ছিনতাইকারী মানে ওই যে ঝাঁপিয়ে ছিনতাইকারীর সংখ্যা বেড়ে গেছে। এই যে দেখেন,
they snatch they snatch 300 phones a day ঠিক ডেলি স্টারকে এভাবেই ভেঙে চুরে দেখেন around প্রায় 100 roams the city street in search of their target mobile phones on average they mock unsuspecting people কথা বলছেন কেন একদম মনে করেন অসহায় মানুষ বা ওই ধরেন সহজ সরল মানুষ এই মগ লুণ্ঠন করা আর এই যে MUGGER মগার্স মানে লুণ্ঠনকারী কথা বুঝছেন কিনা আর বিং মকড কথা বুঝছেন এভাবে ডেলি স্টারের ক্লাস নেওয়া হয় অর্থাৎ প্রতিদিনের ডেলি স্টারকে ভেঙে চুরে ভেঙে এটাকে উচ্চারণ করা হয় মগ এগুলো ইউজ করতে হবে রোবারি মানে তো ডাকাতি রোবারি সো এখন থেকে ইউজ করবেন মগ মগ মানে লুণ্ঠন করা আর এতে করে ফ্রি হ্যান্ড রাইটিংটা আরো সুন্দর হবে শুধু ফ্রি হ্যান্ড রাইটিং মানে ফ্রি হ্যান্ড রাইটিং না আমার কাছে কেন সাইফুরসে আপনি যান সাইফুরসে আমি টিচার ছিলাম সাইফুরসে ফ্রি হ্যান্ড রাইটিং করে কি ফ্রি হ্যান্ড রাইটিং শিখছে আই ডোন্ট বিলিভ সো আমরা ভোকাবুলারি নাই সেন্টেন্স প্যাটার্ন নাই আপনি কিভাবে জানবেন আমি আজকে প্রিপজিশন পড়াবো দেশের নামের আগে ইন বসে এটা সাইফুরসের লেকচার শিটে বলা আছে দেশের নামের আগে ইন বসে তা আপনি যদি সেই তথাকথিত ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান তাহলে আপনাকে আর কোনোদিন ফ্রি হ্যান্ড রাইটিং এটা আমরা দেখেন সাইফুরসের রাইটিং এর যদি দেখেন একটা লেকচার শিট 8 নাম্বার লেকচার শিট অন আর্টিকেল আমি আপনাকে আর্টিকেল পড়াইছি এখন কেউ যদি মানে আপনাদের হচ্ছে মানসিক সমস্যা এগুলো আপনাদের মানসিক সমস্যা এটা 9 নম্বর লেকচার শিট দেখেন প্রিপজিশন 9 নম্বর লেকচার শিট এটা দেখেন 9 সাইফুরসের 9 আর 10 নম্বর লেকচার শিট হচ্ছে দেখেন প্রিপজিশন অফ টাইম প্রিপজিশন অফ প্লেস ওই আন্তি দেশের আগে ইন বসে at 5 PM এই যে দেখেন আর্টিকেল আমি তো আপনাকে আর্টিকেল পড়াইছি এই যে দেখেন আর্টিকেল আমি আপনাকে নাউনগুলো পড়াইছি দেখেন দ্য প্যাসিফিক দ্য আটলান্টিক এর আগে দা বসে এইগুলোই পড়া আছে দ্য ইংলিশ চ্যানেল দ্য বে অফ বেঙ্গল উপসাগরের নামের আগে পদ্মা মেঘনা নদীর নাম এগুলো আগে দা বসে এইটাই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং অফ সাইফুরস তো এগুলো দিয়ে ভাই আপনি কি শিখবেন বসানো শিখবেন ডেলি স্টার পড়লে আপনি আউটস্ট্যান্ডিং ফ্রি হ্যান্ড রাইটিং শিখবেন সো প্রিলিজ আর গ্রামার আপনি যদি মনে করেন স্যার ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস নিচ্ছে না এটা আপনার ভুল চিন্তাগত কনসেপশন যে ক্লাস চলতেছে এগুলোই ফ্রি হ্যান্ড রাইটিং শুধু ভাবতে হবে আপনাদের সমস্যা হচ্ছে মানসিক এটা হচ্ছে বাস্তবতা কথা বলছেন যাই হোক ওদিকে না যাই আমরা তথাকথিত ফ্রি হ্যান্ড রাইটিং শিখলে আপনি কখনোই ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবেন না মাইন্ড ইট আচ্ছা এই স্কুলটা সিঙ্গুলার ইজ এবার বলেন যদি বলি এই স্কুল এন্ড কলেজ তাহলে ভার্ব কি হবে এই স্কুল এন্ড কলেজ ভার্ব কি হবে বলেন ইজ হবে না আর হবে ভার্ব আর যদি বলি আচ্ছা বলেন এই স্কুল এন্ড কলেজ ভার্ব ইজ হবে না আর হবে এই স্কুল এন্ড কলেজ ইজ হবে রাইট এবার বলেন এই স্কুল এন্ড কলেজ a school and a college a school and a college is হবে না আর হবে বলেন এই তো সুন্দর আমরা মনে আছে না পড়ছিলাম and দ্বারা যুক্ত একাধিক নাউনের পূর্বে যদি একটি ডিটারমিনার থাকে তবে তা সিঙ্গুলার শিওর and দ্বারা যুক্ত একাধিক নাউনের পূর্বে and দ্বারা যুক্ত একাধিক নাউনের পূর্বে যদি একটি ডিটারমিনার থাকে তবে তা সিঙ্গুলার and দ্বারা যুক্ত একাধিক নাউনের পূর্বে যদি একাধিক ডিটারমিনার থাকে তবে তা কি প্লুরাল কথা কি বুঝতেছেন কিনা মাশাআল্লাহ তাহলে একই ভাবে যদি বলি খেয়াল করে দেখেন একই ভাবে যদি বলি there is oblique are a note and paper book on the table এবার বলেন কি হবে is হবে না আর হবে মুস্তাফিজুর রহমান এই প্রশ্ন করার আগে আপনার মানে কি বলবো আর কি এই প্রশ্ন করার আগে হচ্ছে আপনার উচিত ছিল এটা স্টিল ওয়াটার্স স্টিল এ বাক্যের ভার্ব কে ওয়াটার্স না হচ্ছে রান বলেন এ বাক্যের ভার্ব কে মুস্তাফিজুর রহমান ওয়াটার না রান
যদি রান ভার্ব হয় তাহলে স্টিল অ্যাডজেক্টিভ, কারণ ওয়াটারস হচ্ছে নাউন। সহজ কথা। স্টিল অ্যাডজেক্টিভ, খেয়াল করে দেখেন, স্টিল, স্টিল ওয়াটার, ওয়াটার্স, রান ডিপ। তো রানটা ভার্ব, ওয়াটার্স হচ্ছে নাউন, কমন নাউন, নাউনকে মডিফাই করতেছে অ্যাডজেক্টিভ, আর এই পুরোটা হচ্ছে নাউন ফ্রেজ, আর এই পুরোটাই হচ্ছে বাক্যের সাবজেক্ট। এর ব্যতিক্রম আসলে কিছু ভাবতে পারতেছি না, এটাই বাস্তবতা। ওকে, আল্লাহ শুকরিয়া। আচ্ছা, এবার লাস্ট উদাহরণ দেখেন, আমি যদি বলি লিখেন সুইট, সুইট ইজ অবলিক আর দ্য ইউজেস অফ দ্য অ্যাডভার্সিটি। প্রশ্নটা আসে, এটা শেক্সপিয়ারের সে বিখ্যাত উক্তি অ্যাজ ইউ লাইক ইট নাটকের সুইট, সুইট। তাহলে সুইট হচ্ছে মনে রাখবেন অ্যাডজেক্টিভ, সহজ কথা, আর অ্যাডজেক্টিভ সাবজেক্ট হয় না, আর এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য ইউজেস, ইউজেস এর ফিগার আছে প্লুরাল, সেটা আর হবে। সুইট দেখে ইজ অ্যান্সার করা যাবে না, সুইট দেখে ইজ অ্যান্সার করা যাবে না। মনের প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। আচ্ছা, লিখেন প্রিপোজিশন, লিখেন প্রি, প্রি মিন্স বিফোর। লিখেন পজিশন, পজিশন মিন্স the place, আর লিখেন preposition, preposition means the place before, preposition means the place before. Sorry. আচ্ছা, pre means pre means before, position means the place, লিখেন prepositions means the place before. আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, বিনয়ের সাথে বলি, একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, তাহলে লিখেন, স্টার চিহ্নতে লিখেন, আসলে প্রেপোজিশন পূর্বে বসে, লিখেন প্রেপোজিশন যার যার পূর্বে বসে, প্রেপোজিশন যার যার পূর্বে বসে, লিখেন প্রেপোজিশন, প্রেপোজিশন লিখেন প্লাস নাউন, তার নিচে লিখেন হচ্ছে প্রোনাউন, ব্র্যাকেট দিয়ে লিখেন প্রোনাউনের অবজেক্টিভ ফিগারটা বসবে, তার নিচে লিখবেন হচ্ছে জেরান, 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 তার নিচে লিখবেন হচ্ছে নাউন ফ্রেজ,
নাউন ফ্রেজ, আর তার নিচে লিখেন হচ্ছে নাউন ক্লজ। এই পাঁচটা বিষয়ের পূর্বে বসতে পারে, তার নাম হচ্ছে প্রিপোজিশন। এই পাঁচজন, হ্যাঁ, প্রিপোজিশন এই পাঁচজনের পূর্বে বসতে পারে। একটা হচ্ছে নাউন, আরেকটা হচ্ছে প্রোনাউন, আরেকটা হচ্ছে জেরান্ট, আরেকটা নাউন ফ্রেজ, আরেকটা হচ্ছে নাউন ক্লজ। আপনি ভালো করে জানেন প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন ক্লজও বসতে পারে। প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন ক্লজ ও বসতে পারে। আচ্ছা, আব্দুল মুকিত, থ্যাঙ্কস আ লট। আমরা তোরা হলে একটু বলবেন দয়া করে, তাহলে প্রিপোজিশনের পরে কয়জন বসতে পারে একটু কমেন্ট করেন। পাঁচজন বসতে পারে। একটা নাউন বসতে পারে, একটা প্রোনাউন বসতে পারে, একটা জেরান বসতে পারে, একটা নাউন ফ্রেজ বসতে পারে, একটা নাউন ক্লজ বসতে পারে। এখানে এখানে প্রোনাউনটা নাউনেরই মতো, বাট বাকি যদি বলি প্রোনাউনটা বাদও দেই, নাউন জেরান, জেরান নাউনের মতো কাজ করে, নাউন ফ্রেজ নাউনের মতো কাজ করে, নাউন ক্লজ নাউনের মতো কাজ করে। প্রোনাউন নাউনের সমান, বাট এই যে বাকি এরা আছে এরা কিন্তু নাউনেরই বংশধর। কথা বলছেন কিনা? টোটাল 5 জন, টোটাল 5 জন। হ্যাঁ, তাহলে টোটাল 5 জন প্রিপোজিশনের পরে বসতে পারে। টোটাল কয়জন বাচ্চারা? 5 জন। সরি, বাচ্চার ভবিষ্যৎ সম্ভাবনাময়, ইতোমধ্যে বাচ্চার বাবা মায়ের। আচ্ছা, টোটাল বসতে পারে হচ্ছে 5 জন। এবার মূল বক্তব্যটা দেন। দেখেন মূল কথা, মূল কথা লিখেন, মূল কথা লিখেন। লিখেন আমরা যাদেরকে প্রিপোজিশন হিসাবে চিনি, আমরা যাদেরকে প্রিপোজিশন হিসাবে চিনি, এদেরকে প্রিপোজিশন বলার শর্ত হলো এদের পরে থাকবে উপরে উল্লেখিত 5 জন। এদের পরে থাকবে উপরে উল্লেখিত 5 জন। আমরা যাদেরকে প্রিপোজিশন হিসেবে চিনি, আমরা যাদেরকে প্রিপোজিশন হিসেবে চিনি, এদেরকে প্রিপোজিশন বলার শর্ত হলো এদের পরে থাকবে উপরে উল্লেখিত কয়জন? 5 জন। আচ্ছা, আমি আপনার সামনে বেড়ে ওঠা ছোটবেলা থেকে কোন একটা হিন্দু বোন তাকে যদি বিবাহিত বলতে চান, তাহলে তার মাথায় কি থাকতে হবে? সিঁদুর। অ্যাজ লাইক অ্যাজ ছোটবেলা থেকে আমরা যাদেরকে প্রিপোজিশন হিসেবে চিনি, সেটা বাক্যের যেখানে থাক, এদের পরে প্রিপোজিশন বলার শর্ত হচ্ছে এদের পরে থাকবে নাউন অথবা প্রোনাউন অথবা জেরান অথবা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ। অ্যাজ সেম অ্যাজ। যদি না থাকে লিখেন এরা 5 জন, এরা 5 জন যদি না থাকে তবে সেই প্রিপোজিশনটি হবে অ্যাডভার্ব। তবে সেই প্রিপোজিশনটি হবে অ্যাডভার্ব। এই নিয়মটা আমরা ইতিমধ্যে পড়েছি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। মনে আছে কিনা আপনাদের? যদি না থাকে তবে সেই প্রিপোজিশনটি হবে অ্যাডভার্ব। আবারও বলে দিই, সেটা হচ্ছে আপনি যাকে প্রিপোজিশন হিসেবে চেনেন, সেটা বাক্যের যেখানে হোক তাকে প্রিপোজিশন বলার শর্ত হচ্ছে এর পরে থাকবে একটা নাউন অথবা প্রোনাউন অথবা জেরান। যদি না থাকে তবে সেই প্রিপোজিশনটা হবে অ্যাডভার্ব।
টানা ক্লাস চলবে আপনাদের না বলা পর্যন্ত, মানে আমি অফ না বলা পর্যন্ত আপনাদের টানা ক্লাস চলবে আর কি। হ্যাঁ, আমি আপনাদের এই মাসে কোর্সের 75টি ক্লাস শেষ করতে চাই আর কি, বা ইচ্ছা আছে এই মাসে 70টা ক্লাস মোটামুটি শেষ করার। কেমন? আচ্ছা, এর 5 জন যদি না বসে তবে সেই প্রিপজিশনটা হবে অ্যাডভার্ব। এই নিয়মটা আমরা ইতিমধ্যে পড়েছি, আর এটা যে কোনো জায়গায় হতে পারে, বাক্যের এনি প্লেস, এনি হোয়ার। যাদেরকে প্রিপজিশন বলা হচ্ছে এরা যদি না থাকে সেই প্রিপজিশনটা হবে অ্যাডভার্ব। আচ্ছা, আসেন আমরা দেখছি ইতিমধ্যে কাম ইন, এই উদাহরণগুলো আমরা দেখছি। কাম ইন, ইনটা হচ্ছে অ্যাডভার্ব, আর কাম আপনারা ভালো করে জানেন অ্যাডভার্ব অবজেক্ট হয় না, অ্যাডভার্ব অবজেক্ট হয় না, তাহলে কামটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। I live in Dhaka, I live in Dhaka, খেয়াল করেন I live in Dhaka, ইনটা প্রিপজিশন, কেননা ঢাকা হচ্ছে নাউন, আর ঢাকা আছে বলেই হচ্ছে আপনার ইনটা প্রিপজিশন। আর ইন ঢাকা এটা হচ্ছে আপনার অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেটা কাজ করতেছে অ্যাডভার্বের মতো, আর অ্যাডভার্ব কি হয় না, অবজেক্ট হয় না। এই লিভ হচ্ছে আপনার ইনট্রান্সিটিভ ভার্ব। আমি বলেছিলাম ভার্বের পরে অনেক কিছু আছে, মানে ভার্বের পরে অনেক কিছু আছে, মানে ভার্বের পরে অনেক কিছু মানে ইসলাম, এটা নিয়ে কথা বলার বিষয় না, ক্লাস শেষে নক দিবেন, কথা হবে। রঞ্জু, আপনার মাস্টার্স পরীক্ষা আমি আপনাকে ব্লক করে দিই, এরপর আপনি নক করেন। আপনার মাস্টার্স পরীক্ষা, এটা বারবার কমেন্ট করার কি আছে ভাই? এটা বারবার কমেন্ট করার কি আছে? আপনার মাস্টার্স পরীক্ষা আপনি দেন ভাই, এটা কমেন্ট করার কি আছে? বুঝলাম না ভাই, আগায় দিচ্ছেন কেন? চাচাতো ভাইয়ের কিডনি নষ্ট, বা কাছের ছোট ভাইয়ের মা হচ্ছে তার জরায়ুতে ক্যান্সার অপারেশন করতে হবে, হাজারো পেইনের মধ্যে আছি ভাই, দরকার কি? এরপরে হচ্ছে আপনার ক্লাসটা মিস দিচ্ছি না, কমিটমেন্টে রাখবো বলে এগুলো কমেন্ট করতেছেন কেন ভাই? আব্দুল মুমিন, আমি যদি আপনাকে বলি সেটা হচ্ছে বার্গার। বার্গার যদি বলি, বার্গারের ভিতরে কি থাকবে? বার্গারের ভিতরে একটা পাউরুটি আর একটা হচ্ছে মাংসের টুকরো। ইনফিনিটিভের ভিতরে কি থাকবে? দুটো উপাদান, একটা প্রিপজিশন আর একটা হচ্ছে ভার্বের ওয়ান। এটা এইভাবেই প্রিপজিশন, এটার সাথে তো মেলানোর দরকার নাই ভাই। ভাত আর বার্গার তো এক না, আপনি ভাতের সাথে বার্গার মিলাচ্ছেন কেন? ভাত তো ভাই ভাত, বার্গার তো বার্গার। বার্গার শব্দটা মাথায় আসলে কি আসে? একটা পাউরুটির ভিতরে একটা মুরগি বা একটা গরুর মাংস দিয়ে, এটা হচ্ছে বার্গার। ইনফিনিটিভ মানে কি? প্রিপজিশন প্লাস ভার্বের ভি1, এই কারণেই এটা প্রিপজিশন, এর সাথে তো মেলানোর দরকার নাই। আপনারা মানে কিছু স্টুডেন্ট আছে মোর দ্যান ননসেন্স, না আপনাদের কমন সেন্স নাই যে কোথায় কোন আচরণ করতে হবে। অনেস্টলি বলি, কমন সেন্স লেস। জাকির, এখানে মে কামিং স্যার, এখানে কি হওয়া উচিত? স্যার তো সম্বোধন করে ইন অ্যাডভার্ব, আসেন, আমি আসতে পারি। কোথায় আসতে পারি? ভিতরে আসতে পারি, না বোঝার কি আছে? আপনার মাস্টার্স পরীক্ষা আপনি দেন ভাই। এখানে দ্য সান ওয়েন্ট ডাউন। গত রাতে ঘুমাইছি মাত্র 2.5 ঘন্টা বা 3 ঘন্টা সামথিং, টানা পরিশ্রম চলতেছে, কোনো রেস্ট নাই। দিন শেষে আমারও একটা মানুষ ভাই, আমারও মেজাজ আছে, আমারও হাহারি এক দেখলে কষ্ট হয় এত পরিশ্রমের পরে। ডাউনটা লিখেন অ্যাডভার্ব, ডাউন। এটা 38তম বিসিএস এর প্রশ্ন। ডাউন লিখেন আব্দুল্লাহ came in through the window। লিখেন আব্দুল্লাহ came in through the window।
এই দেশো এলতাতে ওই আছে হাট ফাউন্ডেশনের ওখানে বলতো তো কথা আমার দেখলে বলে বাসে তুলে দিন চলে যাবে। আচ্ছা লিখেন তাহলে দায়ের নিচে লিখেন ডিটারমিনার দায়ের নিচে লিখেন ডিটারমিনার আর উইন্ডোর নিচে লিখেন নাউন উইন্ডো লিখেন নাউন ফ্রেজ এগুলো দেখছেন আপনারা এটার কারণে থ্রোটা প্রিপজিশন থ্রো দা উইন্ডো এটা পুরোটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থ্রো দা উইন্ডো পুরোটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটা অ্যাডভার্বের মতো কাজ করতেছে আব্দুল্লাহ সাবজেক্ট অবজেক্ট নাউন আব্দুল্লাহ ইন কিন্তু আসো আব্দুল্লাহ ইন কেম ইন কোথায় এসেছিল ভিতরে এই ইনটা হচ্ছে অ্যাডভার্ব কেননা এই প্রিপজিশনের পরে কোনো নাউনও নাই প্রিপজিশনের জন্য কোনো প্রোনাউনও নাই জেরান্ডও নাই আর কেম এই বাক্যের অ্যাডভার্ব আছে অ্যাডভার্ব ফ্রেজ আছে অবজেক্ট নাই এটা ইনট্রানজিটিভ ভার্ব ভার্বের পরে অনেক কিছু আছে যারা সবাই অ্যাডভার্ব হিরো আলমকে নিয়ে মজা নিচ্ছেন আপনি হিরো আলমকে নিয়ে দেখেন এই হিরো আলম যা জাতীয় একটা ডেইলি স্টারের মতো একটা পত্রিকার হিরো আলম জাতীয় ডেইলি স্টারের মতো একটা পত্রিকার হেডলাইন হিরো আলম মজা নিচ্ছেন আপনি তো পড়ে আছেন ওই ট্রোলের অবস্থায় আর ডেইলি স্টারের আজকে দেখেন আমি আপনাকে ভিতরের পাতা দেখেন হিরো আলম হচ্ছে দেখেন ডেইলি স্টারের একটা মেন পাতা দেখছেন হিরো আলমকে নিয়ে কলাম লেখা আছে হোয়াই আর উই সো অপোজ টু সিং হিরো আলম অপোজ টু আমি আপনাদের পড়াইছি অপোজিট টু এর পরে ভার্বের সাথে দেখেন আইএনজি হয় হোয়াই আর ইউ সো অপোজ টু সিং এই সিংটা হচ্ছে জেরান হিরো আলম ইন পলিটিক্স হিরো আলমকে কেন এত অপোজ করে দেখা হচ্ছে পলিটিক্সে কেন হিরো আলমকে এত কঠোরভাবে দেওয়া হচ্ছে কেন বিরোধী দল হিসাবে চিন্তা করা হচ্ছে হিরো আলমের ছবি আপনি তো মিয়া সারাদিন ট্রোল করে বসে থাকলেন আর সে ডেইলি স্টারের পাতায় উঠে গেছে মজা নেন আপনি তাকে নিয়ে কন্ট্রোল করছেন মজা নেন সে কিন্তু তার জায়গায় আগাচ্ছে আপনি ট্রোল করে পড়ে আছেন পিছনে পড়ে আছেন কি হয়েছেন যেটা জবই তো পাইছেন একটা নির্দিষ্ট বেতনের সে তো কোটিপতি হয়েছে আপনি আগামী 30 বছরের বেতনে জব করে কোটিপতি হতে পারবেন না সৎভাবে আচ্ছা এবার লিখেন ব্যতিক্রম না ব্যতিক্রম বললেও ভুল হবে উপরের নিয়মের সাথে সাংঘর্ষিক লিখেন হোয়াই আর ইউ অ্যাংরি অ্যাবাউট লিখেন হোয়াই আর ইউ অ্যাংরি অ্যাবাউট আন্ডারলাইন করেন হচ্ছে অ্যাবাউট হোয়াই আর ইউ অ্যাংরি অ্যাবাউট এবার বলেন এই অ্যাবাউটটাকে যদি আমরা স্বাভাবিক দৃষ্টিতে চিন্তা করি অ্যাবাউটটাকে স্বাভাবিক দৃষ্টিতে চিন্তা করলে অ্যাবাউটটা হবে অ্যাডভার্ব যদি আমরা আগের নিয়মটাকে অ্যাপ্লাই করি আগের নিয়মটা কিন্তু বাস্তবতা এখানে অ্যাবাউটকে বাস্তবতা হলো এখানে অ্যাবাউটকে অ্যাডভার্ব বলা যাবে না আবার বলতেছি এখানে কোনোভাবেই অ্যাবাউটকে অ্যাডভার্ব বলা যাবে না এখানে অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন সো ব্যতিক্রম বলবো না ওই যে ফ্যাক্ট না এই নিয়মগুলো হচ্ছে স্বাভাবিক নিয়মের ভিতরে হচ্ছে ফ্যাক্ট না কথা বলছেন কিনা যদি আমি মানে দৃষ্টিকোণ থেকে বলি ইসলামের দৃষ্টিকোণ থেকে এগুলো হচ্ছে স্বাভাবিক নিয়মের ভিতরে ফ্যাক্ট না আমরা একটু আগে যা বললাম সেটা হচ্ছে প্রিপজিশনের পরে যদি নাউন প্রোনাউন না থাকে সেই প্রিপজিশনকে বলা হয় অ্যাডভার্ব স্বাভাবিকভাবে মনে হতে পারে এটা অ্যাডভার্ব কিন্তু এটা অ্যাডভার্ব না এটা প্রিপজিশন এবং এটাকে বলা হচ্ছে ডিটাচ প্রিপজিশন ডিটাচ প্রিপজিশন আমি ব্যাখ্যা দিচ্ছি তাহলে আব্দুল মুমিন বা মুকিত চিন্তা করেন আমরা জানি নাউন প্রোনাউন না থাকলে প্রিপজিশন হয় না আবার হচ্ছে তাহলে ওইটার সাথে এর কন্ডিশনের পার্থক্য আছে তাহলে কন্ডিশনটা কি আপনাকে জানতে হবে তিনটা পজিশনে লিখেন ব্যাখ্যা
লিখেন রিলেটিভ প্রোনাউন। আই বিলিভ আপনি জানেন রিলেটিভ প্রোনাউন কারা কারা। রিলেটিভ প্রোনাউন কমা ইন্টারোগেটিভ প্রোনাউন, খেয়াল করে দেখেন এই বিষয়গুলো আমি আপনাকে ক্ষত বিক্ষত করে পড়াইছি। রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কয়টা বলেন তো? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যুক্ত বাক্যে, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যুক্ত বাক্যে প্রেপোজিশন সাধারণত, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যুক্ত বাক্যে প্রেপোজিশন সাধারণত শেষে বসে। অ্যাডভার্ব যুক্ত বাক্যে প্রেপোজিশন সাধারণত শেষে বসে। একে বলা হয় ডিটাচড। একে বলা হয় ডিটাচড প্রেপোজিশন। একে বলা হয় ডিটাচড প্রেপোজিশন। একে বলা হয় ডিটাচড প্রেপোজিশন। তিনটা কন্ডিশন আপনাকে মাথায় রাখতে হবে, তিনটা কন্ডিশন। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। তিনটা পজিশন আপনাকে মাথায় রাখতে হবে। রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যুক্ত বাক্যে প্রেপোজিশন সাধারণত শেষে বসে। রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যুক্ত বাক্যে প্রেপোজিশন সাধারণত শেষে বসে। একে বলা হয় ডিটাচড প্রেপোজিশন। একে বলা হয় ডিটাচড প্রেপোজিশন। খেয়াল করে দেখেন। হ্যাঁ, তাহলে আমি যে বাক্যটা দিয়ে শুরু করছি না, হোয়াই আর ইউ অ্যাংরি, হোয়াই আর ইউ অ্যাংরি অ্যাবাউট। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় হোয়াইটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে উত্তর হবে অ্যাডভার্ব। কোন অ্যাডভার্ব? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আর এই ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যুক্ত বাক্যে প্রেপোজিশন সাধারণত শেষে বসে, আর এই প্রেপোজিশনকে বলা হয় ডিটাচড প্রেপোজিশন। এই প্রেপোজিশনকে বলা হয় সাধারণত ডিটাচড প্রেপোজিশন। তিনটা কন্ডিশন ভালো করে খেয়াল করেন। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। বারবার বলতেছি। রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যুক্ত বাক্যে প্রেপোজিশন সাধারণত শেষে বসে। এদেরকে বলা হয় ডিটাচড প্রেপোজিশন। কেমন? আচ্ছা, এবার একটু কষ্ট করে বই বের করেন। আমি দেখেন আপনাকে সব বিষয় বই থেকে বের করে দিচ্ছি। আপনি তো ভাই অনেক জ্ঞানী মানুষ, আপনার এত কিছু পড়ার দরকার লাগে না। আপনি এত গভীরে না যায় অনেক কিছু পারার ভাব নেন, তাহলে তো সমস্যা। পিসি দাস বইটা বের করেন সবাই, পিসি দাস বইটা বের করেন। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, তারেক হাসান ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইয়েস, এরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। প্রশ্নবোধক দেওয়ার কিচ্ছু নাই, আগের ক্লাসগুলো দেখেন। 16 নম্বর চ্যাপ্টার বের করেন। 16 নম্বর চ্যাপ্টার 16, মোর অ্যাবাউট প্রেপোজিশন। মোর অ্যাবাউট প্রেপোজিশন বের করেন সবাই। মোর অ্যাবাউট প্রেপোজিশন বের করেন সবাই। মোর অ্যাবাউট প্রেপোজিশন। আপনাকে রিপ্লাই দিতে বলা হয়নি খালেদ হাসান শুভ। নো নিড টু মেক দ্য রিপ্লাই, জাস্ট ফোকাস অন দ্য ক্লাস অ্যান্ড রাইট ডাউন ইউর খাতা অ্যান্ড ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং। নো নিড টু গিভ দ্য রিপ্লাই। মাতবরি করেন না। কমেন্ট করতে চাওয়াটা খুব হচ্ছে ঝোঁকের কাজ, এত কমেন্ট করতে চায়েন না। আচ্ছা, মোর অ্যাবাউট প্রিপোজিশন আমি সবগুলোই দেখাবো। আপাতত যা পড়াচ্ছিলাম, একটা পেজ উল্টালে দেখেন এরকম একটা টেবিল পাবেন। এই যে দেখেন অ্যাডভার্ব প্রিপোজিশন, পাচ্ছেন কিনা বলেন। দেখেন অ্যাডভার্ব আর প্রিপোজিশনের টেবিলটা পাইছেন কিনা বলেন। এই যে টেবিলটা অ্যাডভার্ব আর প্রিপোজিশন। একটু আগে যে নিয়মগুলো শেখালাম দেখেন। হ্যাজ হি কেম ইন, লেট আস মুভ অন। বাম পাশে দা আছে, দ্য হুইল কেম অফ। আই হ্যাভ নট সিন হিম সিন্স, আমি তাকে পূর্বে কখনো দেখি নাই। গো অ্যান্ড রান অ্যাবাউট, অ্যাবাউটের পরে দেখেন অ্যাবাউট, বিফোর, ইন, অন, বাম পাশে একটা কিচ্ছু নাই। নাউন নাই, প্রোনাউন নাই, জেনার নাই, এই কারণে এরা প্রেপোজিশন। যে নিয়মটা একটু আগে শিখালাম সেটা বইয়ে আছে দেখেন। এই কারণে হচ্ছে এরা প্রেপোজিশন।
চাচাতো ভাইটা খুব ইয়াং, ছোট্ট বাচ্চা দুইটা, কেবল জীবন সংসার করছে। ভাই চাকরি করে ল্যাবরেটরি স্কুল রাজশাহীতে, ভাবি চাকরি করে কলেজে। কত সুন্দর সংসার, কিডনি দুটাই ড্যামেজ। হাজারো পেশেন্ট নিয়ে আপনাদের ক্লাস নিচ্ছে, মায়া তো নাই, উল্টা আছে আপনাদের ভাব। দেখেন, তাহলে এটা যদি দেখা হয়, তাহলে এবার একটু ব্যাক করেন প্লিজ, এটা ব্যাক করেন, পেছনে আসেন, প্রথম পেজে চলে আসেন। প্রথম পেজে দেখেন এর ডান পাশে, প্রথম পেজের ডান পাশে তাকায় দেখেন একটা টেবিল আছে। আর এই টেবিলের নিচে, টেবিলটা আমরা আসবো, টেবিলের নিচে চলে আসেন। টেবিলের নিচে হেডলাইন দেখেন বলা আছে পজিশন অফ প্রিপোজিশন। পজিশন অফ প্রিপোজিশনের এই যে 2 নম্বর পজিশনটা পড়েন, দেখেন বলা আছে 2 নম্বরে, ব্র্যাকেট দিয়ে পড়েন ইন্টারগেটিভ প্রোনাউন। এখানে যদিও বলা আছে ইন্টারগেটিভ অ্যাডভার্ব নাই, ইন্টারগেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন যদি প্রিপোজিশনের অবজেক্ট হয় তাহলে প্রিপোজিশন সব শেষে বসে। হোয়াট আর ইউ লুকিং ফর, এই ফরটা হচ্ছে প্রিপোজিশন, এটাকে বলা হবে ডিটাচ প্রিপোজিশন। হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে আসছো, এই ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন। এই উদাহরণগুলো খাতায় তুলে দিবেন। দিস ইজ দ্য বুক দ্যাট আই স্পোক অফ, এই সেই বই যার কথা আমি বলছিলাম। এই অফটা প্রিপোজিশন, কেননা দ্যাট হচ্ছে দ্যাট রিলেটিভ প্রোনাউন, দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দিস ইজ দ্য গার্ল হুম আই স্পোক টু, এই সেই মেয়ে যার কথা আমি বলেছিলাম। এখন হোমটা রিলেটিভ প্রোনাউন, তাই টুটা হচ্ছে প্রিপোজিশন। এই 4টা উদাহরণ খাতায় তুলে দিবেন সবাই, এই 4টা উদাহরণ খাতায় তুলে দিবেন দয়া করে, এই 4টা উদাহরণ খাতায় তুলে দিবেন দয়া করে প্লিজ। ওই 4টা উদাহরণ খাতায় তুলবেন। আরেকটা উদাহরণ লিখেন, হোয়াট ইজ হি লাইক, হোয়াট ইজ হি লাইক। সবগুলো বইয়ে আছে, আপনার তো ভাই এত সময় নেই এত গভীরে যাওয়ার। রিলেশনশিপে সামান্য একটু ফোন দেন, এই করেন সেই করেন, একটু কেয়ার করেন, রিলেশন ব্রেকআপ হলে বলেন তোমার জন্য এই করছি সেই করছি। তা আমি আপনার ইংলিশের ভিত্তিটা নড়াই দিছি, একদম দুর্বল জায়গা শিকড়গুলো উপরে দিছি, ভিতরে বই থেকে পড়ার ভয়টা দূর করে দিছি। তো স্বাভাবিক আমি দাবি করবো না, অবশ্যই করবো। আচ্ছা, হোয়াট ইজ হি লাইক, দেখেন যদি লাইক ভার্ব হতো ভাবের সাথে আইএনজি। লাইক এমন একটা ভাব, লাইক হচ্ছে নন কন্টিনিউয়াস ভার্ব, লাইক, কিন্তু এখানে লাইক তো ভার্ব না, লাইক হচ্ছে নন কন্টিনিউয়াস ভার্ব, এখানে লাইকটা ভার্ব না। এখানে দেখেন হোয়াট, এই হোয়াটটা হচ্ছে এখানে ইন্টারগেটিভ প্রোনাউন, ইন্টারগেটিভ, এটা প্রোনাউন তথা ইন্টারগেটিভ প্রোনাউন। এই হোয়াট থাকার কারণে লাইক, এখানে প্রিপোজিশন, ডিটাচ প্রিপোজিশন, কেননা লাইক মত হচ্ছে প্রিপোজিশন। এখানে একমাত্র ভার্ব হচ্ছে আপনার ইজ, এখানে একমাত্র ভার্ব হচ্ছে আপনার ইজ, একমাত্র ভার্ব হচ্ছে ইজ, একমাত্র ভার্ব হচ্ছে ইজ। একটা বইয়ে সবকিছু পাওয়া যায় না, একটা বইয়ে সবকিছু পাওয়া যায় না। এখানে দেখেন আলটিমেটলি যে ক্লিপস টোফেলে দেখেন 57 নম্বর পেজে দেওয়া আছে একটা ভার্বের তালিকা দেওয়া আছে। নো, বিলিভ, হেয়ার, সি, স্মেল, উইশ, আন্ডারস্ট্যান্ড, হেট, লাভ, লাইক, এদের লাইক, ওয়ান্ট, সাউন্ড, হ্যাভ, নিড, অ্যাপিয়ার, সিম, টেস্ট, অন। বলা আছে দেখেন এই ভার্বগুলো কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস বা কোনো কন্টিনিউয়াস, ওরা বলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ, কন্টিনিউয়াসকে বলে প্রোগ্রেসিভ ব্রিটিশরা। এরা এই ভার্বের তালিকা, এটা দেখেন আপনার 57 পেজে, এই যে তালিকাটা দেখছেন, বাস্তবতা হচ্ছে এই ভার্বগুলো কখনোই কন্টিনিউয়াস টেন্সে হয় না। এখন আপনাদের সমস্যা, আপনারা জানেন যে এই ভার্বের সাথে কোনো আইএনজি হয় না। আরে না রে ভাই, এই ভার্বগুলো কখনো, এটা কখনো হবে না আই এম লাইকিং, এটা কখনোই হবে না আই এম সিং, মানে এরা কন্টিনিউয়াসে হয় না, আইএনজি হয় না এমনটা নাই। কেননা এটা এমন ভাবে আপনারা পড়েন, এটা কন্টিনিউয়াস টেন্সে কখনো বসবে না আইএনজি হয়ে। আমি যদি বলি আফটার সিং, আফটার সিং, আফটার সিং দেখার পরে আপনি এসে পড়েন যে স্যার সিং ভার্বের সাথে তো আইএনজি যুক্ত হয় না, এটা কেমনে হইলো? আরে ভাই, আপনি তো মূল বক্তব্যটা না বুঝা ধরাচ্ছেন। মূল বক্তব্যটা হচ্ছে এই ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত হয় না, এটা বলা হয় নাই।
এটা বলা হয়েছে এই ভার্বগুলোর সাথে এই ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সে বসে আইএনজি যুক্ত হবে না, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্মে হবে না। আমি যদি বলি আমি দেখছি, আই সি এন্ড সি, আমি তো দেখছি, তো দেখছি, আই সি এন্ড সি। বিয়ে করতে গেছি, এটা মেয়ের সুন্দর লাগছে, দেখেই যাচ্ছি, তো দেখেই যাচ্ছি। আপনারা না বুঝে দৌড়ান। আপনাদের সমস্যা হচ্ছে কি, যেমন আমাদের সমস্যা হচ্ছে কি, হোয়াইল মানে ছোটবেলায় পড়ছেন হোয়াইল মানে হচ্ছে কন্টিনিউয়াস। আরে ভাই, হোয়াইল মানে কন্টিনিউয়াসের প্রেক্ষাপট আছে। হোয়াইলের পরে ভাবের সাথে আইএনজি হবে, প্লাস কন্টিনিউয়াস হবে, তার প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা কি, অতীতে দুটা ক্লাস মানে কাজ এট দ্য সেম টাইম চলছে, ঠিক আছে না? মানে রিং বেজে উঠলো হোয়াইল আই ওয়াজ কুকিং, মানে রিং বেজে উঠছে যখন আমার রান্না চলতেছে, তার মাঝখানে ক্রিয়েশন অফ করে পিং করে রিং বেজে উঠলো। দুটা কাজ একসাথে চলছিল। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম বা বাগানে হাঁটছিলাম, একটা সাপ আমাকে কামড় দিল। এই দুটা কাজ এখন অতীতকালে একই সেম টাইমে ঘটবে, তখন হচ্ছে হোয়াইলের পরে ভাবের সাথে কন্টিনিউয়াস হবে। কিন্তু বাপের কালে আপনি ঐতিহাসিক কালে মুখস্থ করছেন হোয়াইল মানে পাস্ট কন্টিনিউয়াস, না থাকলেও কাফের। এ তো ভাই আপনার চিন্তার সমস্যা, হোয়াইলেরও সমস্যা না, বাক্যেরও সমস্যা না। হাজার বাক্য আছে হোয়াইলের পরে কন্টিনিউয়াস হয় না, তা তো লজিক্যাল ইস্যু আছে ভাই। আপনারা একটা নিয়ম দিলে আরেকটা টেনে এনে এটাকে প্রশ্নবিদ্ধ করেন। ভাই ওই নিয়মের আলাদা স্বতন্ত্রতা আছে, এই নিয়মের আলাদা স্বতন্ত্রতা আছে। কোথাও বলা নাই এই ভাবের সাথে আইনজি যুক্ত হবে না, হলেই কবিরা বলে এরা কাফের। আব্বাসি দেখলে, আব্বাসি সাহিত্য দেখলে বলতো কাফের। কমিরা দেখলে বলতো কমিরা দেখলে বলতো এরা হক্কানি না, এরা বেহক। চরমনে দেখলে বলতো তো এরা তো জান্নাতে যাবেই না। কথা বলছেন কেনা? আলী হাদিস দেখলে বলতো এদের কোনো ইয়ে নেই, আমল নাই, দাড়ি টুপি নাই, এ নাই সে নাই। বাস্তবতা, ভাবা শিখতে হবে। এই ভাবগুলোর পরে প্রত্যেকটা শোনেন, একটা বই আপনাকে কমপ্লিট সলিউশন দেয় না। এই জন্য আমি আপনাকে দু একটা বই মিলে পড়াচ্ছি, ইউ গেট দ্য কমপ্লিট সলিউশন। আমি আপনাকে প্রিপোজিশনের যা পড়াবো, আমার নোট, আমি 43 BCS এর 4 দিন আগে আমার প্রিপোজিশনের পিডিএফটা শেয়ার করছি। সে আলহামদুলিল্লাহ আমার যে অ্যারাউন্ড উইথ নোটে যা যা ছিল, এর ভিতর থেকে 43 প্রিপোজিশনের প্রশ্ন ছিল তিনটাই কমন ছিল। আমি আপনাকে টোটাল প্রিপোজিশনের ক্লাস শেষ করে পিডিএফটা শেয়ার করব। যদি একটা ওয়ার্ড বাদ যায় আমাকে তখন গালি দিয়ে, কিন্তু আপনারা তো ভাই পড়বেন না। আমার দায়িত্ববোধ নিয়ে আপনি বড় বড় কথা বলবেন, আপনার যে দায়িত্ববোধ এ তো ধরার জায়গা নেই। কেন? আপনি তো আপনার বাপ মাকে মানেন না, সেখানে আপনি আমাকে মানবেন কি করে? আপনার দায়িত্ববোধের প্রশ্ন কে তুলবে? আপনার এগুলো আপনার, আমি একবার পড়াচ্ছি, আপনার রাত 3-4 বার পড়ে পরীক্ষা হলে যাওয়া উচিত। আর আপনি এখন কি করতেছেন? কাপাকাপি করতেছেন। 7-10 তারিখে পরীক্ষা হবে, তা আপনার যদি প্রিপারেশন শক্তিশালী হতো, 10 তারিখে এক্সাম হবে কি হবে না এটা নিয়ে কনসার্ন না হতেন না। কারণ 10 তারিখের পরীক্ষা নিয়ে ভাবা মানে আপনি নিজেকে ক্ষতি করা। সহজ কথা, 10 তারিখে এক্সাম হবে কি হবে না, ডেট দিবে কি দিবে না, আপনার যদি প্রিপারেশন শক্তিশালী হতো, এই চিন্তা আপনার মাথায় আসতো না, আপনি নির্বিঘ্নে রিভাইজ যাইতেন। আচ্ছা, এবার আপনাদের একটা কাজ দিই ভাই, আবার একটু আপনাদের কাজ দিই। সেটা হচ্ছে, আমি বিনয়ের সাথে বলি, এই যে বিভক্তির টেবিলটা দেখেন, বিভক্তির টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনার অনুবাদে বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে। এই বিভক্তির টেবিলটা লিখে রাখেন অনুবাদ, এই বিভক্তির টেবিলটা লিখে রাখেন অনুবাদ। আর এখানে প্রিলিতে কাজে লাগবে তৃতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি এখানে কাজে লাগে। তো তৃতীয় বিভক্তি কি কাজে লাগে খেয়াল করো। তৃতীয় বিভক্তিটা কাজে লাগে হচ্ছে, দেখেন ওখানে সুন্দর করে বলা আছে, তৃতীয় বিভক্তি মানে তো জানেন হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক। তৃতীয় বিভক্তি মানে হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, অর্থাৎ মূল কথা হচ্ছে প্যাসিভ ভয়েস।
তৃতীয় বিভক্তি হচ্ছে আপনার প্যাসিভ ভয়েস। কথা কি বুঝছেন কিনা? তৃতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তির প্রিপজিশন হচ্ছে বাই আর উইথ। আর বাই মানে এ ডুয়ার, যে কাজটা করে সে হলো বাই। আর ইনস্ট্রুমেন্ট, অ্যান ইনস্ট্রুমেন্ট, অ্যান ইনস্ট্রুমেন্ট এটা হচ্ছে আপনার উইথ। বাই অ্যান্ড ডুয়ার অ্যান ইনস্ট্রুমেন্ট এটা হচ্ছে উইথ। কথা কি বুঝছেন কিনা? খেয়াল করে দেখেন, এখানে যে উদাহরণ দেওয়া আছে দেখেন, দ্য স্ন্যাপ ওয়াজ কিলড বাই র্যাম, মানে রাম, যেহেতু বইটা হিন্দু ভদ্রলোকের লেখা। আমি যদি বলি, খেয়াল করে দেখেন, দ্য স্ন্যাপ একটা সাপ, ওয়াজ কিলড, ওয়াজ কিলড বাই, ওয়াজ কিলড বাই মনে করেন রাম, ড্যাশ এ স্টিক। এবার বলেন কি হবে, কোথায় কি হবে, কোন শূন্যস্থানে কি হবে বলেন? আচ্ছা, এবং এই নিয়মের উপর বিশেষ অনেকবার প্রশ্ন আসছে, যেমন দা ফ্লাই। এই দা ফ্লাই কমন নাউন, দা ফ্লাই, এই ফ্লাই মানে হচ্ছে মাছি। দা ফ্লাই ওয়াজ কিলড, দা ফ্লাই ওয়াজ কিলড, লিখেন বাই অবলিক উইথ, বাই অবলিক উইথ এ রোল্ড নিউজপেপার, এ রোল্ড নিউজপেপার। হ্যাঁ বলেন, এখানে বাই হবে না উইথ হবে, ভাবেন। মাশাআল্লাহ, বাই রাম উইথ এ স্টিক। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আলটিমেটলি মানে মাসিটা মারছে কিভাবে। এটা দেখেন ডিটারমিনার এটা ডিটারমিনার নিউজ হচ্ছে আপনার নাউন, রোল অ্যাডজেক্টিভ, মনে পড়ে? রোল হচ্ছে পাস্ট পার্টিসিপল, দেখা মাত্রই মনে পড়তে হবে, তাহলে বোঝা যাবে আপনার রিভাইজ হচ্ছে। রোল, ওই যে বলছিলাম ব্রোকেন হার্ট, মনে পড়ে? ব্রোকেন হার্টটা নাউন, ব্রোকেনটা অ্যাডজেক্টিভ, মনে পড়ে? খেয়াল করে দেখেন। আমি চাচ্ছি হচ্ছে আজকে ফেব্রুয়ারি 5 তারিখ, 4 তারিখ, ফেব্রুয়ারির 15 বা 16 তারিখের মধ্যে গ্রামারটা শেষ করে এক্সারসাইজ আমরা সলভ ক্লাসে গেলে পুরো গ্রামারটা রিভাইজ হবে। আমার এটা প্রস্তাবনা বা আমার এটা চাওয়া, যদি 10 মার্চ এক্সাম হয়। কথা কি বুঝছেন কিনা? খেয়াল করে দেখেন। তাহলে আলটিমেটলি যে রোল কিন্তু দেখেন, আলটিমেটলি রোল হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এবং এ রোল নিউজপেপার এটা পুরোটাই হচ্ছে নাউন ফ্রেজ, কেননা উইথ হচ্ছে প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে দেখেন, প্রিপজিশনের পরে নাউন ফ্রেজ, উইথ হচ্ছে প্রিপজিশনের পরে নাউন ফ্রেজ, আর উইথ এ রোল নিউজপেপার এটা পুরোটাই হচ্ছে আলটিমেটলি আপনার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা হচ্ছে কি বলে হচ্ছে করণ কারক, মানে দা মাসিকে হত্যা করা হয়েছিল কি দ্বারা, উইথ এ রোল নিউজপেপার। কথা কি বুঝছেন কিনা? করণ কারক এটা, হোয়াটএভার। আমি অনুরোধ করে বলি, যারা হচ্ছে আমার ক্লাসগুলোর পোস্টে লাইকের মধ্যে হাহা দিয়ে রাখছেন আর অ্যাংরি দিয়ে রাখছেন, খুব ঠান্ডা মাথায় বলে দিয়ে আপনাদের গ্রুপ থেকে বের করে দিব। আপনার হচ্ছে অ্যাটিটিউড পরিবর্তন করা উচিত, বলে রাখলাম। যদি কোনো পোস্টে হা দিয়ে থাকেন সেটা তুলে রাখেন বা হাহা চেঞ্জ করেন, না হলে আমি আপনাকে গ্রুপ থেকে বের করে দিব। সহজ কথা, আপনাকে টলারেট করার এত সময় আমার আর নাই। আচ্ছা, ঠান্ডা মাথায় দেখেন। এবার যে কাজটা করবেন, আমি আপনাদের বিনয়ের সাথে একটা ছোট্ট কাজ দিই।
রিলেশন এক্সপ্রেস বাই প্রেপোজিশন, রিলেশন এক্সপ্রেস বাই প্রেপোজিশন, এই চ্যাপ্টারটাই একটু আগে দেখালাম। এই চ্যাপ্টার মানে এই টেবিলটা এটিএম, এটিএম মানে একটা না মুখস্থ। এই টেবিলটা আল্লাহর দোহাই, এই যে 1 2 3 4 5 6 7 এই এতটুক, এই পেজ, এই পেজ আর হচ্ছে এই পেজ। বিনয়ের সাথে বলি, অনুরোধ করে বলি, এই টেবিলটা প্রিপোজিশন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই আসবেই আসবেই। এই চ্যাপ্টারটা বিনয়ের সাথে বলি অবশ্যই সলভ করে আসবেন, মানে একবার হলেও কালকের ক্লাসে রিডিং পড়ে আসবেন। বোঝাতে পারছি? এই চ্যাপ্টারটা মানে এই টেবিলটা পুরোটাই, এই পেজ আর ওই পেজ পুরোটাই সুন্দর করে হচ্ছে বিনয়ের সাথে বলি একটু টেবিলটা পড়ে আসবেন, একবার ছড়ি পড়ে আসবেন, দেখবেন আপনার বিগত সালের অনেকগুলো প্রশ্ন এখানে কমন পেয়ে গেছেন, যেগুলো আপনি বিগত সাল থেকে মুখস্থ করে রাখতেন। ওই যে লিড বাই না উইথ ইলেকট্রিসিটি, লিড বাই হবে, এখানে বাই আছে, উইথ হয় তবে বাই অ্যাপ্রোপ্রিয়েট, লিড বাই ইলেকট্রিসিটি এখানে আসবে, আছে দেখবেন। আপনি মুখস্থ করছেন বিগত সালের প্রশ্ন দেখে, কোনো কিছু মুখস্থ করা, বাই হার্ট মেমোরাইজ এখানে আছে। আমি টেবিলটা কিন্তু বোঝাবো, আমি টেবিল কিন্তু এক্সপ্লেনেশন দিব, বাট বিনয়ের সাথে বলি একটাই কাজ দিলাম, টেবিলটা থ্রোলি একবার পড়ে আসবেন। ভালো থাকবেন, আমার চাচাতো ভাইয়ের জন্য একটু দোয়া রাখবেন, সাথে হোসেনের মায়ের জন্য। আসসালামু আলাইকুম, কালকে কথা হবে।